Hello everyone, welcome to today's slide. আজকে সেল চ্যাপ্টারের লেকচার 2তে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ লেকচারটা তোমরা স্কিপ না করে দেখবে। আজকে অনেক এক্সাইটিং ইনফরমেশন রয়েছে। আজকে আমরা সম্পূর্ণ প্রোক্যারিওটিক সেলটাকে কভার করব, তাই তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু তোমাদের বুঝতে অনেক অসুবিধা হবে। ওকে, তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ লেকচারটা মনোযোগ সহকারে দেখবে। এর আগের লেকচারে আমরা সেল নিয়ে অনেক ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা পড়েছিলাম, অনেক বেসিক কনসেপ্ট আমরা শিখেছিলাম। তার মধ্যে আমরা সেল থিওরি নিয়েও আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা সেল থিওরির এক্সেপশন নিয়ে কথা বলবো। তো সেল থিওরির যে এক্সেপশন, তার মধ্যে প্রথম যে এক্সেপশনটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ভাইরাস। একটা সেল হওয়ার জন্য যে মিনিমাম ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো কোনোটাই ভাইরাসের মধ্যে থাকে না। ভাইরাসের মধ্যে সেলুলার মেশিনারি বা সেলুলার কম্পোনেন্টস কিন্তু থাকে না। আর একটা লিভিং বস্তু হওয়ার জন্য কিন্তু মিনিমাম তার সেলুলার অ্যারেঞ্জমেন্ট তার মধ্যে থাকতে হবে। কিন্তু ভাইরাসের মধ্যে কিন্তু কোনো সেলুলার অ্যারেঞ্জমেন্ট বা সেলুলার কম্পোনেন্ট, সেলুলার মেশিনারি কোনোটাই থাকে না। তবুও ভাইরাসকে লিভিং হিসেবে কিন্তু কনসিডার করা হয়। ওকে, ভাইরাস যে আমাদের কাছে রয়েছে এটাকে লিভিং বলা হয়। ওকে, এটাকে লিভিং হিসেবে কনসিডার করা হয়। তো এই জন্য ভাইরাস আমাদের কাছে রয়েছে এক্সেপশন অফ সেল থিওরি, ডাজ নট পজেস আ সেলুলার মেশিনারি। এর মধ্যে কিন্তু কোনো সেলুলার মেশিনারি থাকে না। ইভেন দো দে কনসিডার অ্যাজ লিভিং, এর সত্ত্বেও তারাকে কিন্তু আম, জীবিত হিসেবে কনসিডার করা হয়। এরপরে আমাদের কাছে রয়েছে প্রোক্যারিওটিক সেল। ওকে, একটা সেল হওয়ার জন্য, একটা কমপ্লিট সেল হওয়ার জন্য কিন্তু তার মধ্যে সেলুলার কম্পোনেন্টগুলো থাকতে হবে। আর প্রোক্যারিওটিক সেলের মধ্যে কিন্তু ট্রু নিউক্লিয়াসটা থাকে না। এর সত্ত্বেও একে একটা সেল হিসেবে কনসিডার করা হয়। ইট ল্যাক্স নিউক্লিয়ার মেমব্রেন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস অ্যান্ড ল্যাক্স দ্য ট্রু নিউক্লিয়াস। এর মধ্যে ট্রু নিউক্লিয়াসটা থাকে না। ওকে, এদের মধ্যে নিউক্লিয়য়েড থাকে। এদের মধ্যে যে জেনেটিক ম্যাটেরিয়ালটা থাকে সেটা হচ্ছে ন্যাকেড ডিএনএ। ওকে, সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। ওকে, এটা কিন্তু এদের মধ্যে থাকে, যেটাকে ন্যাকেড ডিএনএ বলা হয়। এটা কিন্তু কোনো নিউক্লিয়ার এনভেলপ দ্বারা এটা কিন্তু কভার থাকে না। ওকে, তাই এর মধ্যে ট্রু নিউক্লিয়াস থাকে না। আর উইদাউট ট্রু নিউক্লিয়াস এটাকে কিন্তু একটা সেল হিসেবে কনসিডার করা হয়, তাই এটা এক্সেপশন অফ সেল থিওরি। এরপরে আমাদের কাছে রয়েছে আরবিসি অ্যান্ড সিপ টিউব। এবার আমরা জানি যে আরবিসি অ্যান্ড সিপ টিউব এদের মধ্যে কিন্তু নিউক্লিয়াস অ্যান্ড মেজরিটি অফ সেল অর্গানেলস কিন্তু এদের মধ্যে থাকে না। এর সত্ত্বেও এই যে আরবিসি অ্যান্ড সিপ টিউব এরা কিন্তু একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম কিন্তু এটা সার্ভাইভ করতে পারে। একটা নির্দিষ্ট সময় কিন্তু এটা জীবিত থাকতে পারে। এটা কিভাবে সম্ভব? এইটা আমরা জানি সেল থিওরি যে যে কোনো এনিথিং লেস দ্যান এ সেল ক্যান নট বি কনসিডার্ড অ্যাজ লিভিং অর ক্যান নট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সেল থেকে নিউক্লিয়াস অ্যান্ড তার সাথে সাথে অনেক আম, যে ক্রুশিয়াল সেল কম্পোনেন্টস বা ক্রুশিয়াল সেল অর্গানেলস সেগুলো না থাকা সত্ত্বেও কিন্তু আরবিসি অ্যান্ড সিপ টিউব একটা নির্দিষ্ট সময় ধরে সেটা বেঁচে থাকতে পারে। তাই এটাও কিন্তু আমাদের সেল থিওরির একটা এক্সেপশন বটে। এরপরে আমাদের কাছে হচ্ছে সার্টেন ফাঞ্জাই অ্যান্ড অ্যালগি। আমরা জানি যে একটা সেলের মধ্যে একটাই নিউক্লিয়াস থাকে। ওকে, যে কোনো একটা সেলের মধ্যে একটাই নিউক্লিয়াস থাকে, কিন্তু কিছু ফাঞ্জাই অ্যান্ড কিছু অ্যালগি রয়েছে যাদের মধ্যে কিন্তু একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। এটাকে মাল্টি নিউক্লিয়েটেড কন্ডিশন বলা হয়। এখানে কি হয়, মেড আপ অফ আনডিভাইডেড মাস অফ প্রোটোপ্লাজম, মানে এখানে আমাদের যে প্রোটোপ্লাজমটা রয়েছে সেটা কিন্তু আনডিভাইডেড মাস, মানে এইখানে প্রোটোপ্লাজমটা কিন্তু ডিভিশন হয় না, সেটা ভাগ হয় না। আমরা জানি যে কোষ বিভাজনের ক্ষেত্রে বা সেল ডিভিশনের ক্ষেত্রে আমাদের দুটো স্টেপ হয়ে থাকে, একটা হয় ক্যারিওকাইনেসিস, একটা ক্যারিওকাইনেসিস আর একটা হয় সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে আমাদের নিউক্লিয়াসের ডিভিশন, আর সাইটোকাইনেসিস মানে আমাদের সাইটোপ্লাজমের ডিভিশন। ওকে, দুটোকে যদি একসাথে ডিভিশন বলা হয় তাহলে এটা আমাদের প্রোটোপ্লাজমের ডিভিশন। ওকে, এইবার আমাদের কাছে যে সেলটা রয়েছে এখানে প্রথমে নিউক্লিয়াসের ডিভিশন হয়, নিউক্লিয়াস দুটো নিউক্লিয়াস তৈরি হয়, আর তারপরে আমাদের সাইটোপ্লাজমের ডিভিশনটা হয়। এখন নিউক্লিয়ার ডিভিশনের পরে মানে ক্যারিওকাইনেসিসের পরে যদি সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের ডিভিশনটা না হয় তাহলে একটাই সেলের মধ্যে কিন্তু দুটো নিউক্লিয়াস থাকবে, মানে মাল্টি নিউক্লিয়েটেড একটা কন্ডিশন কিন্তু এই ক্ষেত্রে তৈরি হবে।
ওকে? তো কিছু ফাঞ্জাই অ্যান্ড কিছু অ্যালগি থাকে যাদের মধ্যে কিন্তু আমাদের মাল্টি নিউক্লিয়েটেড কন্ডিশনটা তৈরি হয়। নিউমেরাস নিউক্লিয়াই লাই স্ক্যাটার্ড ইন সাইটোপ্লাজম। এদের সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু অনেক কটা নিউক্লিয়াস কিন্তু একসাথে ছড়িয়ে ছিটিয়ে থাকে। ওকে? এর যদি এক্সাম্পল আমরা বলতে চাই তাহলে কিছু ফাঙ্গাস রয়েছে যেমন রাইজোপাস, আর কিছু অ্যালগি রয়েছে যেমন আমাদের বচেরিয়া। ওকে? এটা কিন্তু আমাদের এই কন্ডিশনের একটা এক্সাম্পল। এরপরে আমরা শেপ অফ ডিফারেন্ট সেলস নিয়ে কথা বলবো। আমাদের কাছে যে বিভিন্ন সেল রয়েছে, বিভিন্ন সেল কিন্তু বিভিন্ন টাইপের হয়ে থাকে। তাদের শেপ আলাদা হয়ে থাকে, তাদের ফাংশন আলাদা হয়ে থাকে, তাদের ডিউরেশন অফ লাইফ স্প্যান সেটাও কিন্তু আলাদা হয়ে থাকে। কতদিন বাঁচবে, তাদের আকার আকৃতি কীরকম হবে, তাদের ফাংশন বা কার্য কীরকম হবে, সে সমস্ত বিষয় কিন্তু আলাদা আলাদা থাকে। এইখানে আমরা বিভিন্ন শেপ বা বিভিন্ন আকৃতির কোষ নিয়ে আমরা এখানে আলোচনা করব। বিভিন্ন কোষের ক্ষেত্রে তাদের আকৃতি কীরকম, আ সেটা নিয়ে আমরা এখানে দেখব। প্রথমে আমাদের কাছে রয়েছে গার্ড সেল। গার্ড সেলটা কি আমাদের প্লান্টের ক্ষেত্রে পাতার মধ্যে যে স্টোমেটা থাকে, ওকে? স্টোমেটা যেটা থাকে, যেটাকে পত্ররন্ধ্র বলা হয়। তো স্টোমেটা আ যার যার মাধ্যমে আ এইরকম স্টোমেটাটা দেখতে হয়। দিস ইজ দ্য পোর, স্টোমেটাল পোর। এর মাধ্যমে কি হয় যে আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় প্লান্টের ক্ষেত্রে। ওকে? ট্রান্সপিরেশনটা হয়। আর এই যে তার পাশে যে দুটো সেল থাকে যেটা ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ স্টোমেটাকে কন্ট্রোল করে। ওকে? হুইচ কন্ট্রোলস দ্য ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ স্টোমেটা, স্টোমেটাটাকে বন্ধ হয়ে যাওয়া এবং খোলা, এটাকে যে নিয়ন্ত্রণ করে যে দুটো সেল তাদেরকে বলা হয় গার্ড সেল। ওকে? এই যে গার্ড সেল এদের শেপটা কীরকম হয়ে থাকে, এটা স্টোমেটায় প্রেজেন্ট থাকে। ইট রেগুলেট ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ স্টোমেটা। এদের শেপটা কী হয়ে থাকে, এটা বিন শেপ হয়ে থাকে। বিন শেপ অথবা ডাম্বল শেপ। ওকে? এটা ডাম্বল শেপ অথবা বিন শেপের হয়ে থাকে। ডাম্বল শেপ এটা মূলত গ্রাসের ক্ষেত্রে হয়, আর বিন শেপ এটা মূলত ডাইকটের ক্ষেত্রে হয়। এরপরে আমাদের জাইলেম ভেসেলস, যে জাইলেম ভেসেলস রয়েছে আমাদের ভাস্কুলার বান্ডলের মধ্যে আমাদের প্লান্টে, সেটা কিন্তু কন্ডাকশন অফ ওয়াটারের জন্য রেসপন্সিবল। এটা কিন্তু জল পরিবহনটা করে থাকে। আর এর যে স্ট্রাকচার, এটা একটা হলো পাইপ, একটা ফাঁকা পাইপের মতো এটা একটা স্ট্রাকচার হয়ে থাকে। একটা ফাঁকা পাইপের মতো যদি স্ট্রাকচার হয় তাহলে এর ভেতর দিয়ে কিন্তু জলটা অনেক এফিশিয়েন্টলি কিন্তু ট্রান্সফার বা কন্ডাকশন হয়ে থাকবে। এরপরে আমাদের কাছে হয়েছে ফ্লোয়েম সিভ টিউবস। ওকে? ফ্লোয়েমের মধ্যে ৪ টে কম্পোনেন্ট রয়েছে, তার মধ্যে একটা কম্পোনেন্ট হচ্ছে সিভ টিউব। আর এই যে সিভ টিউব এটা কন্ডাকশন অফ ফুড। ওকে? এটা ফুডের কন্ডাকশনটা করে থাকে বা খাদ্য পরিবহন করে থাকে। এটা একটা ইলংগেটেড সেল। ওকে? এটা লম্বা একটা সেল। এরপরে হিউম্যান আরবিসি, আমরা যদি হিউম্যান আরবিসির কথা বলি তাহলে এইটা ট্রান্সপোর্ট অফ গ্যাসেসের জন্য রেসপন্সিবল হয়ে থাকে। এটা আমাদের গ্যাস পরিবহনের জন্য দায়ী থাকে। ওকে? এইটা যে হিউম্যান আরবিসি এর যে যদি আমি শেপের কথা বলি তাহলে এটা সার্কুলার, গোলাকার হয়ে থাকে আর বাইকনকেভ হয়ে থাকে। ওকে? এটা বাইকনকেভ হয়ে থাকে। এই ২ দিকটা চাপা থাকে। ওকে? এটাকে দ্বি অবতলও বলা হয়। ওকে? এটা হচ্ছে বাইকনকেভ শেপ। এরপরে আমাদের যে নিউরনসটা রয়েছে, নিউরনের মধ্যে অনেক হেয়ার লাইক প্রজেকশন থাকে। চুলের মতো অনেক প্রজেকশন থাকে বা আউটগ্রোথ থাকে। এদেরকে অ্যাক্সন অ্যান্ড ডেনড্রনস বলা হয়। যেটা সবথেকে লম্বা থাকে সেটাকে অ্যাক্সন বলা হয়। আর যেগুলো ছোট, ছোট থাকে তাদেরকে কি বলা হয়? ডেনড্রনস বলা হয়। এদের সাহায্যে কি হয়? যে আমাদের যে নার্ভ ইম্পালস রয়েছে বা ইলেকট্রিক্যাল সিগন্যালস সেটাকে রিসিভ করতে এবং ট্রান্সমিট করতে সাহায্য করে। আমাদের যে নিউরনসটা থাকে এরকম নিউরন হয়। এই যে প্রজেকশন আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় কিন্তু, এই যে প্রজেকশন এইগুলোকে বলা হয় আমাদের ডেনড্রন। আর এই যে লম্বা প্রজেকশন এটাকে বলা হয় অ্যাক্সন। ওকে? এই ডেনড্রনের মাধ্যমে সিগন্যালটা রিসিভ হয় আর এই অ্যাকশনের মাধ্যমে সিগন্যালটা ট্রান্সমিট হয়। ওকে? ট্রান্সফার। ওকে? এইগুলো হচ্ছে কিন্তু আমাদের রিসিভার। তো এটা হচ্ছে আমাদের নিউরন সেল। এরপর আমরা বিভিন্ন কোষের সাইজ বা তার আকার নিয়ে আমরা কথা বলবো। ওকে? সাইজ অফ ডিফারেন্ট সেলস। এখানে আমাদের কাছে যে ব্যাকটেরিয়া রয়েছে, আম ব্যাকটেরিয়ার যে সাইজটা হয়ে থাকে সেটা আমাদের ১ থেকে ৬ মাইক্রোমিটার হয়ে থাকে।
1 থেকে 6 মাইক্রোমিটার হয়ে থাকে। এটা আমাদের যে কোনো ব্যাকটেরিয়ার সাইজ হয়ে থাকে। এই রেঞ্জের মধ্যেই হয়ে থাকে। এরপরে আমাদের যে ভাইরাসটা রয়েছে, ভাইরাস কিন্তু আমাদের অনেক ছোট হয়। ওকে? এটা যদি আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপের এটা যদি কম্পাউন্ড মাইক্রোস্কোপে দেখা যায়, ভাইরাস কিন্তু আমাদের কম্পাউন্ড মাইক্রোস্কোপে দেখা যায় না। এটার জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। ওকে? আর সেটা অনেক বেশি রিজলিউশন সম্পন্ন ইলেকট্রন মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। এইবার ভাইরাসের যদি আমরা কথা বলি তাহলে বা মাইক্রোস্কোপের যদি কথা বলি, তাহলে 1 মাইক্রোমিটারের ছোট কোনো কিছু দেখতে কিন্তু আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপের প্রয়োজন পড়ে। এরপরে আমাদের কাছে রয়েছে পিপিএলও, যেটাকে বলা হয় প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। নিউমোনিয়া লাইক অর্গানিজম এটা একটা ডিজিজ কজিং অর্গানিজম, এটা একটা প্যাথোজেন। আর এর যে সাইজটা হয়ে থাকে এটা কিন্তু কোনো ভাইরাস না। ওকে? এটা কোনো ভাইরাস না। এর যে সাইজটা এটা হচ্ছে 0.1 মাইক্রোমিটার। এরপরে পিপিএলও কোনো আ ভাইরাস না। এটার সাইজ ব্যাকটেরিয়ার থেকে ছোট হলেও কিন্তু এটা কোনো ভাইরাস না। এটা একটা ব্যাকটেরিয়া। এটাকে বলা হয় মাইক্রোপ্লাজমা। দিস ইজ এ স্মলেস্ট ব্যাকটেরিয়া। এটাকে প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম বলা হয়। ওকে? আর যেকোনো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু সেল ওয়াল থাকে। আর এই পিপিএলও বা মাইক্রোপ্লাজমার ক্ষেত্রে কোনো সেল ওয়াল কিন্তু থাকে না। এরপরে টিপিক্যাল ইউক্যারিওটিক সেল, যদি আমরা ইউক্যারিওটিক সেলের কথা বলি, যেটা আমাদের কাছে একটা নরমাল ইউক্যারিওটিক সেল থাকে, সেটা 10 থেকে 20 মাইক্রোমিটার হয়ে থাকে। এরপরে স্মলেস্ট সেলের যদি আমরা কথা বলি, দ্যাট ইজ মাইক্রোপ্লাজমা অথবা পিপিএলও, ডাজ নট হ্যাভ সেল ওয়াল। এর মধ্যে কিন্তু কোনো সেল ওয়াল থাকে না। ওকে? এরপরে লংগেস্ট সেলের যদি আমরা কথা বলি, তাহলে আমাদের যে নিউরনগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের লংগেস্ট সেল। এখানে এর যে অ্যাকশন, এর যে লেন্থ, এটা কিন্তু 1 মিটার অবধি হতে পারে। এরপরে আমাদের যে লার্জেস্ট সেল রয়েছে সেটা হচ্ছে অস্ট্রিচ এগ, উট পাখির ডিম। এটা আমাদের লার্জেস্ট সেল। ওকে? এইটার লেন্থ 15 সেন্টিমিটার অবধি হতে পারে। ওকে? আর এটা আমাদের খালি চোখে দেখা যায়, ক্যান বি সিন উইথ ন্যাকেড আই। এটা আমাদের খালি চোখে দেখা যায়। ওকে, এরপর আমরা শুরু করব আজকের যে আমাদের মূল টপিক, যেটা আমাদের আজকের মূল আলোচ্য বিষয়, সেটা হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক সেল। ওকে, তো আমরা আজকে প্রোক্যারিওটিক সেলের সম্বন্ধে জানব। আমরা ডিটেলসে প্রোক্যারিওটিক সেলটা পড়ব। তো অবশ্যই তোমরা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। ওকে, তো আমরা প্রোক্যারিওটিক সেলটা দেখব ওয়ান বাই ওয়ান। আমাদের যে প্রোক্যারিওটিক সেলটা রয়েছে এটা কোন কিংডমের আন্ডারে আসে, কোন কিংডমের মেম্বার্সদের মধ্যে এই যে প্রোক্যারিওটিক সেলটা এটা থাকে? আমরা যদি 5 কিংডম ক্লাসিফিকেশনের কথা বলি, তাহলে প্রথমে আমাদের কাছে রয়েছে মনেরা, এরপরে রয়েছে আমাদের কাছে প্রোটিস্টা, তারপরে রয়েছে আমাদের কাছে ফাঞ্জাই, দেন উই হ্যাভ প্ল্যান্টি, আর তারপরে আমাদের কাছে রয়েছে অ্যানিমেলিয়া। এই হচ্ছে আমাদের কাছে 5 কিংডম ক্লাসিফিকেশন। এর মধ্যে আমাদের কাছে যে মনেরা অ্যান্ড প্রোটিস্টা, এরা হচ্ছে ইউনিসেলুলার, দুটোই ইউনিসেলুলার, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কি? মনেরা হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক অ্যান্ড প্রোটিস্টা হচ্ছে আমাদের ইউক্যারিওটিক ইউনিসেলুলার। ওকে, এই হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য। কিন্তু মনেরা প্রোটিস্টা দুটোই কিন্তু আমাদের প্রোক্যারিওটিক সেল। এইবার যদি দুটোই ইউনিসেলুলার। এবার প্রোক্যারিওটিক সেলের যদি কথা বলি, তাহলে এটা মনেরা কিংডমের আন্ডারে আসে। মনেরা কিংডম প্রোক্যারিওটিক অ্যান্ড প্রোটিস্টা কিংডম ইউক্যারিওটিক, দুটোই কিন্তু ইউনিসেলুলার। ওকে, এইবার যদি আমরা প্রোক্যারিওটিক সেলের কথা বলি, তাহলে এটা আমাদের কোন কিংডমের আন্ডারে আসে? এটা আমাদের কিংডম মনেরায় আসে। ওকে, এরপরে আমাদের প্রোক্যারিওটিক সেলটা কি ছিল? যে সেলের মধ্যে প্রিমিটিভ নিউক্লিয়াস ছিল, যার মধ্যে ট্রু নিউক্লিয়াসটা ছিল না। প্রো মিন্স প্রিমিটিভ অর ফলস অ্যান্ড ক্যারিওটিক মিন্স হ্যাভিং নিউক্লিয়াস। যার মধ্যে ট্রু নিউক্লিয়াসটা থাকে না বা ফলস নিউক্লিয়াস থাকে, তাকে প্রোক্যারিওটিক সেল বলা হয়। এবার প্রোক্যারিওটিক সেল সম্বন্ধে আমরা যদি আরেকটু জানতে চাই, তাহলে এটা কোন সেল? দ্য সেল উইচ হ্যাজ আনডেভেলপড নিউক্লিয়াস, যার মধ্যে নিউক্লিয়াসটা ডেভেলপড না। মানে এমন একটা নিউক্লিয়াস যার মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন নেই। ইটস জেনেটিক ম্যাটেরিয়াল ইজ সিঙ্গল সার্কুলার ন্যাকেড ডিএনএ। এর মধ্যে যে জেনেটিক ম্যাটেরিয়ালটা থাকে সেটা আমাদের সিঙ্গল সার্কুলার অ্যান্ড ন্যাকেড ডিএনএ।
নেকেড ডিএনএ মানে যে ডিএনএটা নিউক্লিয়ার এনভেলপ দ্বারা আবৃত থাকে না, এমন এমন নিউক্লিয়াসকে কি বলা হয়? নেকেড ডিএনএ বলা হয়। ইট ল্যাক্স ডাবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস। এর মধ্যে ডাবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলসটা অ্যাবসেন্ট থাকে। ওকে, মানে আহ, যে সমস্ত ডাবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস রয়েছে, যেমন আমাদের কাছে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, প্লাস্টিড, এই সমস্ত কিছু কিন্তু এর ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকবে। ওকে, এইবার হোয়াট ইজ ন্যাকেড ডিএনএ, এটা যদি আমরা কথা বলি তাহলে ন্যাকেড ডিএনএ মানে হচ্ছে আমাদের ডিএনএ উইদাউট প্যাকেজিং প্রোটিনস। হিস্টোন প্রোটিন থাকবে না, অ্যান্ড ইট ইজ নট কাভার্ড উইথ নিউক্লিয়ার এনভেলপ। ওকে, এরপরে আমাদের কাছে কিছু নোটেবল পয়েন্ট রয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথমে জেনারেলি স্মলার, এই যে আমাদের প্রোক্যারিওটিক সেল, এটা কিন্তু জেনারেলি স্মলার সাইজের হয় অ্যান্ড মাল্টিপ্লাই মোর র্যাপিডলি দ্যান ইউক্যারিওটিক সেল। এটার সাইজ কিন্তু ছোট হয় প্রোক্যারিওটিক সেলের থেকে, ইউক্যারিওটিক সেলের থেকে। এটা সাইজ কি 1 থেকে 6 মাইক্রোমিটার। আর ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, দিস ইজ প্রোক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলের মধ্যে আমাদের 10 to 20 মাইক্রোমিটার ছিল সাইজ। তো কম্প্যারেটিভলি অনেকটা কিন্তু স্মলার প্রোক্যারিওটিক সেল। এটা সাইজেও ছোট, আর এটা র্যাপিডলি মাল্টিপ্লাই করে ইন কম্প্যারিজন টু ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলের থেকে কিন্তু মোর র্যাপিডলি এটা ডিভিশন করে থাকে। আর যদি আমরা একটা ইকোলাই নিয়ে নিই, যেটা আমাদের প্রোক্যারিওটিক সেল, ইকোলাইয়ের ক্ষেত্রে কি হয়, ইকোলাই ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই এভরি 30 মিনিট। এটা কিন্তু এনসিইআরটি লাইন, এটা মনে রাখবে যে প্রত্যেক 30 মিনিটে কিন্তু ইকোলাই একবার সেল ডিভিশন কমপ্লিট করে ফেলে। ওকে, এরপরে ডাজ নট হ্যাভ মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস, এর মধ্যে মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস কিন্তু থাকে না। এরপরে অল প্রোক্যারিওটিক সেলস আর হ্যাপ্লয়েড, প্রত্যেকটা প্রোক্যারিওটিক সেল কিন্তু হ্যাপ্লয়েড। ওকে, এরপরে গ্যাস ভ্যাকিউলস আর প্রেজেন্ট, প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে গ্যাস ভ্যাকিউল প্রেজেন্ট থাকে। ওকে, গ্যাস ভ্যাকিউল মানে এমন একটা ভ্যাকিউল, যে ভ্যাকিউলটা প্রোক্যারিওটিক সেলকে জলে ভাসিয়ে রাখতে সাহায্য করে। যেমন মাছকে তার পটকা ভাসিয়ে রাখতে সাহায্য করে, একই রকমভাবে প্রোক্যারিওটিক যে সেল রয়েছে তাদের মধ্যে গ্যাস ভ্যাকিউল থাকে। গ্যাস ভ্যাকিউল থাকে, আর এই গ্যাস ভ্যাকিউলটা তাকে জলে ভাসতে সাহায্য করে। ওকে, এটা কাদের ক্ষেত্রে থাকে? যারা অটোট্রপিক প্রোক্যারিওটিক সেল, মানে যারা ফটোসিনথেসিস করতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু জলে ভেসে থাকাটা অত্যন্ত জরুরি। যদি এরা জলে ডুবে যায় তাহলে কিন্তু পর্যাপ্ত মাত্রায় সানলাইট বা সূর্যালোক পাবে না, ফলে তারা সালোক সংশ্লেষ করতে পারবে না বা ফটোসিনথেসিস করতে পারবে না। তাই তাদেরকে জলে ভাসিয়ে রাখার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্যাস ভ্যাকিউল, যার মাধ্যমে তারা জলে ভাসতে পারে আর পর্যাপ্ত মাত্রায় সানলাইটটা রিসিভ করতে পারে। ওকে, এবার আমরা যদি প্রোক্যারিওটিক সেলের কথা বলি তাহলে এটা কিংডম মনেরার মধ্যে থাকে। আর কিংডম মনেরার মধ্যে আমাদের মূলত ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মানে যেটা আমাদের ব্লু গ্রিন অ্যালগি, এ সমস্ত কিছু নিয়ে কথা বলা হয়। তো ব্যাকটেরিয়ার বিভিন্ন শেপের উপর ডিপেন্ড করে, ব্যাকটেরিয়ার আকৃতির উপর ডিপেন্ড করে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া হয়ে থাকে। তো সেগুলো আমরা দেখে নেব অন দ্য বেসিস অফ স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া। ওকে, ব্যাকটেরিয়ার বিভিন্ন আকার আকৃতির উপর ডিপেন্ড করে ব্যাকটেরিয়া কী কী ধরনের হয়ে থাকে সেগুলো আমরা দেখব। এটা মূলত 4 প্রকারের হয়ে থাকে। প্রথমে আমাদের কাছে রয়েছে কক্কাস। কক্কাস মানে স্ফেরিক্যাল টাইপের, গোলাকার টাইপের হয়ে থাকে। এরপরে রয়েছে আমাদের কাছে ব্যাসিলাস, মানে রড শেপ। এরপরে ভিব্রিও মানে কমা শেপ, আর স্পাইরিলাম মানে স্পাইরাল শেপ। ওকে, এটা স্ফেরিক্যাল শেপের হয়ে থাকে কক্কাসটা, গোলাকার। এরপরে আমাদের যে ব্যাসিলাসটা রয়েছে এটা আমাদের রড শেপের হয়ে থাকে। ওকে, এরপরে ভিব্রিও যেটা থাকে আমাদের, সেটা কমা শেপের হয়ে থাকে, কমার মতো দেখতে হয়। এরপরে আমাদের স্পাইরালাম যেটা থাকে সেটা স্পাইরাল শেপের দেখতে হয়। ওকে, এরপর ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলার উপর ডিপেন্ড করে যে ব্যাকটেরিয়ার মধ্যে ফ্ল্যাজেলা থাকে কি থাকে না, বা ফ্ল্যাজেলা যদি থাকে তাহলে ফ্ল্যাজেলার অ্যারেঞ্জমেন্ট কীরকম হয়, বা ফ্ল্যাজেলার সজ্জাটা কীরকম হয়, তার উপর ডিপেন্ড করে কিন্তু ব্যাকটেরিয়ার বিভিন্ন টাইপ রয়েছে। তো সেটা আমরা দেখে নেব। তো দিস ইজ অন দ্য বেসিস অফ ফ্ল্যাজেলা, নাম্বার অফ ফ্ল্যাজেলা। ওকে, কটা ফ্ল্যাজেলা রয়েছে তার উপর ডিপেন্ড করে। প্রথমে আমাদের কাছে রয়েছে এট্রাইকাস, তারপরে আমাদের কাছে রয়েছে মনোট্রাইকাস, তারপরে লোফোট্রাইকাস, তারপরে আমাদের কাছে অ্যামফিট্রাইকাস, তারপরে আমাদের কাছে রয়েছে পেরিট্রাইকাস, তারপরে অ্যামফিলোফোট্রাইকাস। ওকে, তো এট্রাইকাস মানে হচ্ছে কোনো ফ্ল্যাজেলা কিন্তু এর মধ্যে থাকে না।
ওকে? মনোট্রাইকাস মানে একটা ফ্ল্যাজেলা থাকবে। লোফোট্রাইকাস মানে একদিকে অনেক কটা ফ্ল্যাজেলা থাকবে। ওকে? অ্যাম্ফিট্রাইকাস মানে ২ দিকে একটা করে ফ্ল্যাজেলা থাকবে। ওকে? পেরিট্রাইকাস মানে এর চারিদিকে ফ্ল্যাজেলা থাকবে। আর অ্যাম্ফিলোফোট্রাইকাস, অ্যাম্ফি মানে ২ দিকে ফ্ল্যাজেলা থাকবে। আর লোফোট্রাইকাস মানে অনেক কটা ফ্ল্যাজেলা থাকবে। মানে ২ দিকে অনেক কটা ফ্ল্যাজেলা থাকবে। ওকে? এগুলো হচ্ছে আমাদের টাইপ অফ ব্যাকটেরিয়া। এরপরে আমরা একটা প্রোক্যারিওটিক সেলের স্ট্রাকচার দেখে নেব। ওকে? স্ট্রাকচার অফ দ্য প্রোক্যারিওটিক সেল। তো আমরা প্রথমে একটা স্ট্রাকচার নিয়ে নেব। তার মধ্যে যে বিভিন্ন কম্পোনেন্ট রয়েছে, এর মধ্যে যে বিভিন্ন কম্পোনেন্ট সেগুলো আমরা দেখব। ওকে? তো এই যে আমরা ব্যাকটেরিয়াটা দেখতে পাচ্ছি, এর যে সবথেকে বাইরের যে লেয়ার, এটাকে কিন্তু বলা হয়, সবথেকে বাইরের যে আবরণ, এটাকে বলা হয় ক্যাপসুল। দিস ইজ ক্যাপসুল। ক্যাপসুলের ভেতরে যেটা পাতলা আস্তরণ থাকে, এটাকে বলা হয় স্লাইম লেয়ার। দিস ইজ স্লাইম লেয়ার। এরপরে যে একটা আমরা মোটা আস্তরণ দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় সেল ওয়াল। আর এরপরে সবথেকে ভেতরে যে পাতলা আস্তরণটা, এটা হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন। দিস ইজ প্লাজমা মেমব্রেন। ওকে? এখানে যে লিকুইড পোর্শনটা থাকে, এটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। এইগুলো হচ্ছে আমাদের যে গ্র্যানুলার অংশ আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমাদের রাইবোসোমস। আর এখানে কোন রাইবোসোমটা থাকে? 70S টাইপের রাইবোসোম থাকে। এই দুটো সাব ইউনিট থাকে, একটা হচ্ছে 50S আর একটা হচ্ছে 30S। দিস ইজ লার্জার সাব ইউনিট, দিস ইজ স্মলার সাব ইউনিট। ওকে? এরপরে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি লেজের মতো, এটাকে বলা হয় ফ্ল্যাজেলা। এরপরে এই যে ছোট অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় পিলি। এরপরে আমরা এই যে জেনেটিক ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছি, যেটার মধ্যে কোনো নিউক্লিয়ার এনভেলপ নেই, ওকে, ন্যাকেড ডিএনএ, সার্কুলার ডিএনএ, এইটাকে বলা হয় আমাদের নিউক্লিয়য়েড। দিস ইজ নিউক্লিয়য়েড। এরপরে আমরা যে গোলাকার এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ দেখতে পাচ্ছি, এটাও একটা সার্কুলার ডিএনএ, ডাবল স্ট্র্যান্ডেড। আর এটা আমাদের এক্সট্রা নিউক্লিয়ার বা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, এটাকে বলা হয় কিন্তু আমাদের প্লাজমিড। এরপরে প্লাজমা মেমব্রেন যেটা ভেতরের দিকে ঢুকে গিয়ে, এই যে প্লাজমা মেমব্রেনটা ভেতরের দিকে ঢুকে নিয়ে যে একটা ইনফোল্ডিং তৈরি করছে, এটাকে কিন্তু বলা হয় মিসোজোম। এটা অনেক একটা ইম্পর্ট্যান্ট পার্ট। দিস ইজ মিসোজোম। ওকে? তো আমরা কী কী পার্ট পেলাম? এগুলো হচ্ছে মূল একটা প্রোক্যারিওটিক সেলের অংশ। ওকে? তো এই যে প্লাজমা মেমব্রেনের যে ইনফোল্ডিং, এটাকে মিসোজোম বলা হয়। সবথেকে বাইরে ক্যাপসিড থাকে, তার ভিতরে স্লাইম লেয়ার থাকে। ওকে? এবার ক্যাপসিড অ্যান্ড স্লাইম লেয়ার এই দুটোকে একসাথে মিলিয়ে কিন্তু গ্লাইকোক্যালিক্স বলা হয়। কি বলা হয়? গ্লাইকোক্যালিক্স। ওকে? দিস ইজ দ্য আউটার কভারিং। এই যে গ্লাইকোক্যালিক্স, এটা আউটার কভারিং থাকে বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, এটা থাকে একটা এক্সট্রা প্রোটেকশন প্রোভাইড করে। ওকে? তো এই ছিল আমাদের একটা প্রোক্যারিওটিক সেলের স্ট্রাকচার। এবার এই যে ডিফারেন্ট কম্পোনেন্ট যেটা আমরা দেখলাম একটা প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে, এগুলোকে আমরা ওয়ান বাই ওয়ান অনেক ডিটেলসে এবার দেখব। এইবার আমরা প্রোক্যারিওটিক সেলের বিভিন্ন স্ট্রাকচার, সেটাকে আমরা একটা বিভিন্ন যে স্ট্রাকচারগুলো রয়েছে সেটাকে আমরা একটা ফ্লো চার্টের মাধ্যমে একবার দেখে নেব। ওকে? বা সেটাকে একটা মাইন্ড ম্যাপ বলা যেতে পারে। তো এটা আমাদের ভিজুয়ালাইজ করতে সাহায্য করবে। তো আমাদের কাছে যদি একটা প্রোক্যারিওটিক সেল থাকে, এখান থেকে আমরা বিভিন্ন স্ট্রাকচারগুলো একটা ফ্লো চার্ট তৈরি করব। ওকে? তো প্রথমে যে স্ট্রাকচারটা রয়েছে আমাদের কাছে, সেটা হচ্ছে আমাদের সেল এনভেলপ। এর ৩টে পার্ট রয়েছে। ওকে? তো প্রথমে আমাদের কাছে হচ্ছে গ্লাইকোক্যালিক্স, তারপরে রয়েছে আমাদের কাছে সেল ওয়াল, অ্যান্ড দেন উই হ্যাভ প্লাজমা মেমব্রেন।
তো এই যে ৩টে লেয়ার, এই ৩টে লেয়ার কিন্তু আমাদের সেল এনভেলপটাকে তৈরি করে। ওকে? আর গ্লাইকোক্যালিক্সের মধ্যে আমরা ২টো পার্ট দেখেছিলাম। একটা হচ্ছে আমাদের স্লাইম লেয়ার আর একটা হচ্ছে আমাদের ক্যাপসুল। ওকে? এরপরে আমাদের কাছে রয়েছে প্লাজমিড। প্লাজমিডটা কী ছিল? আর নিউক্লিয়েট। প্লাজমিড কী ছিল আমাদের কাছে? আ একটা এক্সট্রা নিউক্লিয়ার সার্কুলার ডিএনএ। নিউক্লিয়েটটা কী পেলাম আমরা? সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। আর এটা হচ্ছে আমাদের কাছে উইদাউট মেমব্রেন। নিউক্লিয়েটের মধ্যে কোনো মেমব্রেন থাকে না। দিস ইজ ডিভয়েড অফ নিউক্লিয়ার মেমব্রেন। এরপর প্লাজমিডটা কি? প্লাজমিডটা হচ্ছে এক্সট্রা নিউক্লিয়ার অর এক্সট্রা ক্রোমোসোমাল সার্কুলার ডিএনএ। ওকে? এরপরে আমরা সাইটোপ্লাজম নিয়ে কথা বলবো। সাইটোপ্লাজম হচ্ছে আমাদের ইনঅর্গানিক অ্যান্ড অর্গানিক সাবস্ট্যান্স দুটোই থাকে। আর এর সাথে আমাদের এই যে প্রোক্যারিওটিক সাইটোপ্লাজম, এর মধ্যে কোনো সাইক্লোসিস হয় না। সাইক্লোসিস মানে সাইটোপ্লাজমিক স্ট্রিমিং। ওকে? সাইক্লোসিস মানে সাইটোপ্লাজমিক স্ট্রিমিং। আর এটা কী জিনিস? যে সাইটোপ্লাজম যেটা রয়েছে সেলের মধ্যে, সেটা ঘুরতে থাকে। সেলের মধ্যে ঘুরতে থাকে। সেটা ইউনিডাইরেকশনাল ফ্লো হতে পারে অথবা মাল্টি ডাইরেকশনাল ফ্লো হতে পারে। তো সাইটোপ্লাজম যে ফ্লো করতে থাকে সেলের মধ্যে সেটাকে সাইক্লোসিস বলা হয়। কিন্তু প্রোক্যারিওটিক সেলের মধ্যে এরকম কোনো সাইক্লোসিস প্রেজেন্ট থাকে না। এরপরে আমরা রাইবোসোম দেখব। রাইবোসোম যে প্রোক্যারিওটিক সেলের মধ্যে থাকে সেটা পলিসোম তৈরি করে। আর কি থাকে? 70S টাইপের থাকে। পলিসোমটা কি? একটা এমআরএনএর সাথে যদি অনেক কটা রাইবোসোম জুড়ে থাকে তাহলে এটাকে একটা পলিসোম বলা হয়। এরপরে আমরা মেমব্রেনাস স্ট্রাকচার দেখব যে সেল মেমব্রেন থেকে কী কী স্ট্রাকচার তৈরি হয়। প্রথমে আমাদের কাছে মিজোজোম তৈরি হয়, আরেকটা থাকে আমাদের কাছে ক্রোম্যাটোফোর। ওকে? তো এটা হচ্ছে একটা ওভারভিউ একটা প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে। এটা আমাদের একটা ফ্লো চার্টের মাধ্যমে আমরা বিভিন্ন স্ট্রাকচারটা একবার দেখে নিলাম। এবার প্রথমে আমরা সেল এনভেলপটা নিয়ে আলোচনা করব। এবার আমরা প্রথমে সেল এনভেলপটা নিয়ে কথা বলবো। তাহলে সেল এনভেলপটা কী জিনিস? সেল এনভেলপ হচ্ছে আমাদের সবথেকে বাইরের কভারিং। একটা ব্যাকটেরিয়ার জন্য, একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সবথেকে বাইরে যে কভারিংটা থাকে সেটাকে সেল এনভেলপ বলা হয়। ওকে? দিস ইজ দ্য আউটার মোস্ট কভারিং। আউটার মোস্ট মানে সবথেকে বাইরের। আউটার মোস্ট কভারিং মানে সবথেকে বাইরের যে একটা কভারিং বা একটা লেয়ার, এটাকে কী বলা হয়? সেল এনভেলপ। এর 3টে পার্ট আমরা দেখলাম, একটা গ্লাইকোক্যালিক্স, সেল ওয়াল অ্যান্ড সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। তাহলে এই 3টে কম্পোনেন্ট, একটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স, একটা হচ্ছে সেল ওয়াল, আর এরপরে রয়েছে আমাদের কাছে প্লাজমা মেমব্রেন অথবা সেল মেমব্রেন। ওকে? এবার এই যে গ্লাইকোক্যালিক্স, এর কিন্তু আবার 2টো পার্ট, একটা স্লাইম লেয়ার আর একটা হচ্ছে ক্যাপসুল। এই 2টো পার্ট, একটা হচ্ছে স্লাইম লেয়ার আর একটা হচ্ছে ক্যাপসুল। এবার স্লাইম লেয়ারটা কী জিনিস এটা আমরা দেখব। স্লাইম লেয়ার হচ্ছে একটা লুজ সেদ। সেদ মানে একটা লেয়ার বা আস্তরণ। একটা আম হালকা আস্তরণ যেটা কিন্তু আ লুজ। ওকে? এটা আমাদের সেল ওয়ালের সাথে লুজলি অ্যাটাচ থাকে। ওকে? অ্যাসোসিয়েটেড লুজলি উইথ দ্য সেল ওয়াল। সেল ওয়ালের সাথে কিন্তু এটা আলগাভাবে যুক্ত থাকে। এরপরে এটা কিন্তু গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। এইটা ইম্পর্টেন্ট যে স্লাইম লেয়ারটা কী দিয়ে তৈরি? গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। এরপর ক্যাপসুলের যদি আমরা কথা বলি, ক্যাপসুল হচ্ছে আমাদের কাছে একটা হার্ড স্ট্রাকচার। ওকে? দিস ইজ আ হার্ড লেয়ার। আর এইটা সেল ওয়ালের সাথে কিন্তু ফার্মলি যুক্ত থাকে। সেল ওয়ালের সাথে কিন্তু এটা খুব দৃঢ়ভাবে যুক্ত থাকে। দিস অ্যাসোসিয়েটেড ফার্মলি উইথ দ্য সেল ওয়াল। এটা দৃঢ়ভাবে সেল ওয়ালের সাথে বা কোষ প্রাচীরের সাথে এটা কিন্তু খুব দৃঢ়ভাবে যুক্ত থাকে। এরপরে মেড আপ অফ পলিস্যাকারাইড। এটা কিন্তু আমাদের পলিস্যাকারাইড দিয়ে তৈরি। কম্পোনেন্টগুলো কিন্তু মনে রাখতে হবে যে ক্যাপসুলটা পলিস্যাকারাইড দিয়ে তৈরি আর আমাদের স্লাইম লেয়ারটা গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। ওকে? এবার আমরা যদি সেল ওয়ালের কথা বলি তাহলে এখানে সেল ওয়ালের যে মূল যে কম্পোজিশন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বা প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে সেল ওয়াল কম্পোজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে? এইটা পেপটাইডোগ্লাইকান অর মিউরিন দিয়ে তৈরি। ওকে? হোয়াট ইজ দিস? পেপটাইডোগ্লাইকান অ্যান্ড মিউরিন। এই যে পেপটাইডোগ্লাইকান অ্যান্ড মিউরিন এইটা কিন্তু নাগ অ্যান্ড নাম এই দুটো কম্পোনেন্ট দিয়ে তৈরি থাকে। ওকে? পেপটাইডোগ্লাইকান অর মিউরিন এর কম্পোজিশনটা কি? এটা নাগ অ্যান্ড নাম। ওকে? নাগ অ্যান্ড নাম। নাগ মানে কি? নাগ মানে হচ্ছে আমাদের এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, সরি এন অ্যাসিটাইল গ্লুকোসামিন, নাগ। আর নাম মানে হচ্ছে আমাদের এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। ওকে?
নাগের নাম মানে এন অ্যাসিটাইল মিউরেমিক অ্যাসিড অ্যান্ড এন অ্যাসিটাইল গ্লুকোসামিন। এই দুটো নিয়ে কিন্তু আমাদের এই যে পেপটাইডোগ্লাইক্যান অথবা মিউরিন এটা তৈরি হয়ে থাকে। তো আমাদের যে সেল ওয়াল কম্পোজিশন প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের কি, আমাদের পেপটাইডোগ্লাইক্যান অ্যান্ড মিউরিন মানে এন অ্যাসিটাইল মিউরেমিক অ্যাসিড অ্যান্ড এন অ্যাসিটাইল গ্লুকোসামিন এই দুটোর দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে থাকে। এরপরে আমাদের এই যে সেল ওয়াল এটা ডাজ নট ফাউন্ড ইন মাইক্রোপ্লাজমা। আমরা দেখলাম যে সবথেকে ছোট বা স্মলেস্ট যে ব্যাকটেরিয়া সেটা হচ্ছে আমাদের মাইক্রোপ্লাজমা। এটাকে পিপিএলও বলা হয়ে থাকে, প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। আর এইটা এলও প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। আর এইটা স্মলেস্ট ব্যাকটেরিয়া, এটা 0.1 মাইক্রোমিটারের হয়ে থাকে। এর মধ্যে কিন্তু সেল ওয়ালটা প্রেজেন্ট থাকে না, সেল ওয়াল অ্যাবসেন্ট ইন মাইক্রোপ্লাজমা। প্রত্যেকটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বা প্রত্যেকটা প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে সেল ওয়াল প্রেজেন্ট থাকে এক্সেপ্ট মাইক্রোপ্লাজমা। এই জন্য মাইক্রোপ্লাজমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা প্লাজমা মেমব্রেনটা দেখব। প্লাজমা মেমব্রেনের যে কম্পোজিশন সেটা হচ্ছে আমাদের কাছে ফসফোলিপিড বাইলেয়ার অ্যান্ড প্রোটিন, যেটা নর্মাল প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে হয়ে থাকে। এখানে আমরা জানি প্রোটিন, লিপিড, প্রোটিন। ওকে, এরকম একটা লেয়ার থাকে, বাইরে লিপিড থাকে, এর ভেতরে প্রোটিন থাকে, তারপরে আবার লিপিড থাকে। ওকে, তো এই যে প্রোটিন, লিপিড, প্রোটিনের যে পিএলপি মডেল বলা হয়, এটা এখানেও থাকে। ফসফোলিপিড বাইলেয়ার, ওকে, লিপিডের সাথে ফসফেট যুক্ত থাকে, ফসফোলিপিড বাইলেয়ার অ্যান্ড দেন প্রোটিন। এই দুটো নিয়ে কিন্তু আমাদের সেল মেমব্রেনটা তৈরি থাকে। তো সেল মেমব্রেন কম্পোজিশনটা কিন্তু ইউনিভার্সাল, সবার ক্ষেত্রে কিন্তু একই রকম। এরপরে ইন ফিউ ব্যাকটেরিয়া পেন্টাসাইক্লিক স্টেরলস বা হ্যাপনয়েডস প্রেজেন্ট থাকে। এরপরে আমাদের যে ব্যাকটেরিয়াল যে প্লাজমা মেমব্রেন এই ক্ষেত্রে কিন্তু কোলেস্টেরল অ্যাবসেন্ট থাকে। ওকে, আমরা যদি ইউক্যারিওটিক সেলের যখন আমরা প্লাজমা মেমব্রেনটা অনেক ডিটেলসে পড়বো সেখানে আমরা দেখব যে সেখানকার একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার হচ্ছে কিন্তু কোলেস্টেরল। আর এই কোলেস্টেরল কিন্তু প্রোক্যারিওটিক সেলের প্লাজমা মেমব্রেনে অ্যাবসেন্ট থাকে। ওকে, এইখানে আমাদের কিছু জিনিস গুরুত্বপূর্ণ, যে স্লাইম লেয়ারের যে আমাদের কম্পোজিশন সেটা কি, গ্লাইকোপ্রোটিন। ক্যাপসুলের কম্পোজিশনটা কি, সেটা হচ্ছে আমাদের পলিস্যাকারাইড। আমাদের সেল ওয়ালের কম্পোজিশন কি, পেপটাইড ও গ্লাইকেন অথবা মিউরিন। এটা কি দিয়ে তৈরি, নাগের নাম এন অ্যাসিটাইল গ্লুকোসামিন অ্যান্ড এন অ্যাসিটাইল মিউরেমিক অ্যাসিড। প্লাজমা মেমব্রেনের যে কম্পোজিশন সেটা হচ্ছে আমাদের ফসফোলিপিড বাইলেয়ার অ্যান্ড এর সাথে প্রোটিন। ওকে, তো এই কম্পোজিশনগুলো কিন্তু মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন মূলত আসে। এরপরে আমরা মেমব্রেনের স্ট্রাকচারগুলো দেখে নেব। মানে আমাদের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে প্লাজমা মেমব্রেনটা রয়েছে সেটা থেকে কি কি স্ট্রাকচার তৈরি হয়। তো এখান থেকে মূলত দুটো স্ট্রাকচার তৈরি হয়ে থাকে প্লাজমা মেমব্রেন থেকে। দুটো স্ট্রাকচার, একটা হচ্ছে আমাদের মিজোজোম আর একটা হচ্ছে আমাদের ক্রোম্যাটোফোর। ওকে, তো মিজোজোম অ্যান্ড ক্রোম্যাটোফোরটা তৈরি হয় আমাদের মেমব্রেন থেকে। ওকে, প্রথমে আমরা মিজোজোম দেখে নেব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, মিজোজোম। মিজোজোমটা কি, এটা এনফোল্ডিং এক্সটেনশন অফ সেল মেমব্রেন ইনটু দ্য সেল। সেলের মধ্যে যে আমাদের প্লাজমা মেমব্রেনটা রয়েছে সেটা ভেতরের দিকে ফোল্ড হয়ে নিয়ে যে স্ট্রাকচারগুলো তৈরি করে সেটাকে বলা হয় মিজোজোম। ওকে, এনফোল্ডিং এক্সটেনশনস মানে ভেতরের দিকে মুড়ে নিয়ে বা ভেতরের দিকে ভাঁজ হয়ে যে স্ট্রাকচার তৈরি করে সেটাকে এনফোল্ডিং এক্সটেনশন বলা হয়। আর এমন স্ট্রাকচারকে কি বলা হয়, আমাদের মিজোজোম। ওকে, এই যে মিজোজোম এটা কি, এটা তিনটে পার্ট থাকে। একটা হচ্ছে আমাদের ভেসাইকল, একটা হচ্ছে আমাদের টিউবিউলস অ্যান্ড দেন উই হ্যাভ ল্যামেরি। এই তিনটে পার্টে কিন্তু বিভক্ত থাকে আমাদের মিজোজোম। এরপরে এই যে মিজোজোম এটা এক্সক্লুসিভ টু প্রোক্যারিওটিক সেল, এইটা শুধুমাত্র প্রোক্যারিওটিক সেলের মধ্যেই থাকে। এরপরে এই যে যদি কোনো স্ট্রাকচার শুধুমাত্র কোনো একটা আম নির্দিষ্ট গ্রুপের ক্ষেত্রে হয় তাহলে তার জন্য সেটা কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক ফিচার হয়ে যায়। তাহলে মিজোজোম যদি শুধুমাত্র এক্সক্লুসিভ টু প্রোক্যারিওটিক হয়, শুধুমাত্র প্রোক্যারিওটিকে প্রেজেন্ট থাকে, তাহলে এটা তার ক্যারেক্টারিস্টিক ফিচার হয়ে যাবে। ওকে, দিস ইজ ইটস ক্যারেক্টারিস্টিক ফিচার। এরপরে আমরা যদি এর একটা ফিগার দেখার চেষ্টা করি তাহলে সেটা কেমন দেখতে হয়। এরকম যদি আমাদের কাছে একটা ব্যাকটেরিয়া থাকে, বাইরে আমরা দেখতে পাচ্ছি সেল ওয়াল রয়েছে, এর ভিতরে এই যে পোর্শনটা এটা হচ্ছে আমাদের কাছে প্লাজমা মেমব্রেন। আর এই যে প্লাজমা মেমব্রেন এইটাই ভেতরের দিকে
ভাঁজ হয়ে নিয়ে যে স্ট্রাকচারটা তৈরি করছে এটা হচ্ছে আমাদের কাছে মিসোজোম। এর মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু আমরা দেখতে পাচ্ছি এনজাইমস কিন্তু এর মধ্যে থাকে। ওকে? এরপরে আমরা ফাংশনটা দেখে নেব। ফাংশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে? এর মধ্যে যে ফাংশনসগুলো মূল ফাংশনগুলো রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে এটা রেসপাইরেশনে সাহায্য করে। যে সেলুলার রেসপাইরেশনটা হয় সেটা কিন্তু আমাদের আ মিসোজোমের মধ্যে হয়ে থাকে। আমরা জানি যে প্রোক্যারিওটিক সেলের মধ্যে ডাবল মেমব্রেন বাউন্ড বা মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস থাকে না। এর মধ্যে মাইটোকন্ড্রিয়া যেটা আছে মাইটোকন্ড্রিয়া কিন্তু এর মধ্যে থাকে না, অ্যাবসেন্ট থাকে। তো মাইটোকন্ড্রিয়া যদি অ্যাবসেন্ট থাকে তাহলে এখানে সেলুলার রেসপাইরেশনটা কিভাবে সম্পন্ন হয়? এটিপি কিভাবে উৎপন্ন হয়? এই সেলুলার রেসপাইরেশনটা সম্পন্ন হয় আমাদের মিসোজোমে। ওকে? দিস ইজ ক্যারিড আউট ইন আওয়ার মিসোজোম আর এখান থেকে আমাদের কি তৈরি হয়? এটিপি তৈরি হয়। এরপরে ডিএনএ রেপ্লিকেশন অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন টু ডটার সেল। এটা কি করে? ডিএনএ রেপ্লিকেশনের কাজটাও কে করে? মিসোজোম করে থাকে। আর যে নতুন ডিএনএটা তৈরি হবে সেটার যে ডিস্ট্রিবিউশন, নতুন, নতুন ডটার সেলের যে ডিস্ট্রিবিউশন সেটাও কে হ্যান্ডেলিং করে? সেটাও হ্যান্ডেলিং করে কিন্তু আমাদের মিসোজোম। এরপরে সেল ওয়াল ফর্মেশন। প্লাজমা মেমব্রেনের বাইরে যে সেল ওয়ালটা রয়েছে এই সেল ওয়ালের ফর্মেশনের জন্যও কিন্তু মিসোজোমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপরে এনজাইম সিক্রেশন, এর মধ্যে বিভিন্ন এনজাইম থাকে। এই এনজাইমগুলোকে কে সিক্রেট করে? মিসোজোম। এরপরে ইনক্রিজ সারফেস এরিয়া ফর প্লাজমা মেমব্রেন। এইটা যদি ভেতরের দিকে ঢুকে নিয়ে একটা ফোল্ডিং তৈরি করে তাহলে এর যে কমপ্লিট সারফেস এরিয়া সেটাও কিন্তু বেড়ে যায়। ওকে? তো এর কী, কী ফাংশন রয়েছে? প্রথমে রেসপাইরেশনে হেল্প করে, এটা ডিএনএ রেপ্লিকেশন করে, আর নতুন ডিএনএ ডিস্ট্রিবিউশনটা ডটার সেলে হ্যান্ডেল করে, সেল ওয়াল ফর্মেশন করে, এনজাইম সিক্রেশন করে, আর এটা সারফেস এরিয়াকে ইনক্রিজ করে। ওকে? প্লাজমা মেমব্রেনের সারফেস এরিয়াটাকে ইনক্রিজ করে। এরপরে আমরা দ্বিতীয় মেমব্রেনাস স্ট্রাকচার যেটা আমাদের ক্রোম্যাটোফোর সেটা নিয়ে কথা বলবো। তো যে আমাদের কাছে ক্রোম্যাটোফোরটা রয়েছে এটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া অ্যান্ড পার্পল ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা প্রেজেন্ট থাকে। ক্রোম্যাটোফোরটা আসলে কী জিনিস? এটাও একটা মেমব্রেনাস স্ট্রাকচার যার মধ্যে কিন্তু পিগমেন্ট থাকে। পিগমেন্টের মধ্যে আমাদের ক্লোরোফিল, xanthophyll এ সমস্ত পিগমেন্ট, ক্যারোটিনয়েড এ সমস্ত পিগমেন্ট কিন্তু থাকে। তো এই যে পিগমেন্ট এটা কিন্তু ফটোসিনথেটিক পিগমেন্ট আর এটা সানলাইটকে ট্র্যাপ করতে সাহায্য করে। তো এটা ফটোসিনথেসিস করতে কিন্তু সাহায্য করে। তো যে সমস্ত ব্যাকটেরিয়া ফটোসিনথেসিস করে থাকে তাদের মধ্যে এই ক্রোম্যাটোফোরটা প্রেজেন্ট থাকে। ওকে? তো এটা কাদের মধ্যে থাকবে? সায়ানোব্যাকটেরিয়া যেটাকে বিজিএ বলা হয়, ব্লু গ্রিন অ্যালগি আর পার্পল ব্যাকটেরিয়া এদের ক্ষেত্রে কিন্তু এটা থাকে। ওকে? তো সায়ানোব্যাকটেরিয়া মানে আমাদের বিজিএ। ক্রোম্যাটোফোরটা কী জিনিস? এটা হচ্ছে আমাদের মেমব্রেনাস এক্সটেনশন দ্যাট কন্টেইনস পিগমেন্ট। এর মধ্যে কী থাকে? পিগমেন্ট থাকে। এটাকে অলসো কল্ড থাইলাকয়েড, এটাকে থাইলাকয়েডও বলা হয়। এর ৩ টে স্ট্রাকচার থাকে। প্রথম হচ্ছে একই রকমভাবে ভেসাইকল, টিউবিউলস অ্যান্ড ল্যামেলি। ওকে? ভেসাইকলস, ল্যামেলি অ্যান্ড টিউবিউলস। এরপরে এর মধ্যে কী, কী পিগমেন্ট থাকে? দুটো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আলাদা, আলাদা পিগমেন্ট থাকবে। সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে আলাদা পিগমেন্ট থাকবে। পার্পল ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আলাদা পিগমেন্ট থাকবে। তো প্রথমে আমরা সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখব, এরপরে পার্পল ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখব। সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে ক্লোরোফিল এ প্রেজেন্ট থাকে। আর কি থাকে? ক্যারোটিনয়েডস প্রেজেন্ট থাকে। পার্পল ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয় ক্লোরোফিল প্রেজেন্ট থাকে। এটা অনেক প্রিমিটিভ ক্লোরোফিল আর ক্লোরোফিল এটা অ্যাডভান্স ক্লোরোফিল। এরপরে এর মধ্যে ব্যাকটেরিয় ভিরিডিন প্রেজেন্ট থাকে যেটাকে ব্যাকটেরিয় ফিওফাইটিনও বলা হয়। ওকে? এরপরে এর মধ্যে ক্যারোটিনয়েডসও প্রেজেন্ট থাকে। ওকে? এরপর আমরা প্রোক্যারিওটিক সেলের সাইটোপ্লাজম নিয়ে কথা বলবো। ওকে? এই যে সাইটোপ্লাজম এটা কী জিনিস? এটা একটা ফ্লুইড ম্যাট্রিক্স অফ সেল। সেলের মধ্যে যে ফ্লুইড ম্যাট্রিক্সটা থাকে বা ফ্লুইড পার্ট থাকে সেটাকে কী বলা হয়? আম সেটাকে ম্যাট্রিক্সও বলা হয় আর সেটাকে আমরা সাইটোপ্লাজম বলে থাকি। ওকে? এবার এই যে সাইটোপ্লাজম এর মধ্যে কিন্তু আমাদের প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে সাইক্লোসিস বা সাইটোপ্লাজমিক স্ট্রিমিং এটা কিন্তু অ্যাবসেন্ট থাকে। ওকে? এরপরে আমাদের যে মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস এটাও কিন্তু আমাদের প্রোক্যারিওটিক সেলের মধ্যে অ্যাবসেন্ট থাকে। এরপরে প্রোক্যারিওটিক সেলের যে সাইটোপ্লাজম এটা কিন্তু গ্র্যানুলার অ্যাপিয়ারেন্সের হয়ে থাকে, মানে দানাদার হয়ে থাকে। রিজনটা কি? এর মধ্যে বিভিন্ন ইনক্লুশন বডিজ থাকে আর এর মধ্যে রাইবোজোম থাকে। এই জন্য যে এর যে স্ট্রাকচার বা এর যে অ্যাপিয়ারেন্স এটা কিন্তু অনেকটা দানাদার হয়ে থাকে বা গ্র্যানুলার হয়ে থাকে। ওকে, এবার আমরা সাইটোপ্লাজমের মধ্যে যে সমস্ত স্ট্রাকচারগুলো থাকে সেগুলো আমরা দেখব। প্রথমে আমাদের কাছে রয়েছে গ্যাস ভ্যাকুয়াম। সাইটোপ্লাজমের মধ্যে আমাদের কী থাকে? গ্যাস ভ্যাকুয়াল। এই গ্যাস ভ্যাকুয়ালটার কী, কী সিগনিফিক্যান্স রয়েছে সেটা আমরা দেখব।
এটা ১ম এ কার মধ্যে পাওয়া যায়? এটা সায়ানোব্যাকটেরিয়াম, একটু আগে বললাম সায়ানোব্যাকটেরিয়া অ্যান্ড পার্পল গ্রিন ব্যাকটেরিয়া, যারা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া তাদের মধ্যে কিন্তু আমাদের গ্যাস ভ্যাকুয়ালটা থাকবে। তাদেরকে অ্যান্ড ইন সাম অ্যাকোয়াটিক ব্যাকটেরিয়া, কিছু যারা জলে বসবাসকারী এমন ব্যাকটেরিয়ার মধ্যেও এটা থাকে। তো আ গ্যাস ভ্যাকুয়ালটা কী কাজ করে থাকে? যারা অটোট্রপিক ব্যাকটেরিয়া, যারা ফটোসিনথেসিসটা করে থাকে বা সালোকসংশ্লেষ করে থাকে, তাদের জন্য কিন্তু সানলাইটটা অত্যন্ত জরুরি। সূর্যালোক অত্যন্ত জরুরি। তো সূর্যালোক যদি জরুরি হয় তাহলে সেটাকে পাওয়াটাও জরুরি। ওকে? এবার যারা জলে বসবাস করে, তারা যদি জলের অনেক গভীরে থাকে তাহলে কিন্তু সেখানে সানলাইট পর্যাপ্ত মাত্রায় তারা পাবে না। আমরা যদি ওশেনের কথা বলি, সমুদ্রের যদি আমরা কথা বলি, তাহলে ওশেন সারফেস থেকে আমরা যদি 500 মিটার ডিপে যাই, 500 মিটার ডিপ পর্যন্ত কিন্তু আমাদের সূর্যালোকটা পৌঁছাতে পারে। কিন্তু এর নিচে কিন্তু আর সূর্যালোক পৌঁছায় না। ওকে? এবার কোনো ব্যাকটেরিয়া যদি 500 মিটারের ডিপে প্রেজেন্ট থাকে, তারা কিন্তু কোনো সূর্যালোক পাবে না। ওকে? তাই অথবা যদি 500 মিটার রেঞ্জের মধ্যেও যদি নিচের দিকে থাকে তাহলে সানলাইটের ইন্টেন্সিটিটা কমে যায়। ওকে? পর্যাপ্ত মাত্রায় সূর্যালোক পাবে না বা মোটেই পাবে না। ওকে? তাই সূর্যালোক পাওয়ার জন্য বা এদেরকে অটোট্রপিক থাকার জন্য বা সালোকসংশ্লেষ প্রক্রিয়াটাকে আ আ চালানোর জন্য যে সানলাইটের প্রয়োজন, ওকে? সেটা কিভাবে তারা পাবে? সেটা তারা তখনই পাবে যখন তারা ওশেন সারফেসে ফ্লোট করবে। সারফেসের সাথে ফ্লোট করবে বা ভেসে থাকবে, তখন তারা পর্যাপ্ত মাত্রায় সানলাইটটা পাবে। ওকে? তো সেই ক্ষেত্রে কে সাহায্য করে থাকে? গ্যাস ভ্যাকুয়াল। এটা ব্যাকটেরিয়াকে ভেসে থাকতে সাহায্য করে। ওকে? তো হলো সিলিন্ড্রিক্যাল গ্যাস ভ্যাকুয়াল, এটা হলো একটা স্ট্রাকচার। এর সিগনিফিক্যান্সটা কি? এর সিগনিফিক্যান্স হচ্ছে আমাদের হেল্প দ্য অ্যাকোয়াটিক অটোট্রপিক ব্যাকটেরিয়া টু ফ্লোট অ্যান্ড গেট প্রপার সানলাইট। এটা প্রপার সানলাইটটাকে পেতে সাহায্য করে। ওকে? এরপরে আমাদের কাছে রয়েছে ইনঅর্গানিক ইনক্লুশন বডিজ। এর কাজটা কি? এর কাজ হচ্ছে আমাদের খাদ্যটাকে স্টোর করে রাখা। ওকে? এর একটাই কাজ, এটা হচ্ছে স্টোর ফুড রিজার্ভ ম্যাটেরিয়ালস। ওকে? এরপর আমরা প্রোক্যারিওটিক সেলের রাইবোসোমটা নিয়ে আমরা কথা বলব। ওকে? এই যে প্রোক্যারিওটিক সেলের যে রাইবোসোম, এইটা অ্যাটাচ থাকে কিন্তু প্লাজমা মেমব্রেনের সাথে। প্লাজমা মেমব্রেনের সাথে কিন্তু এই রাইবোসোমটা অ্যাটাচ থাকে। আমরা যদি ইউক্যারিওটিক সেলের কথা বলি তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কিন্তু রাইবোসোমটা অ্যাটাচ থাকে। ওকে? কিন্তু প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে প্লাজমা মেমব্রেনের সাথে সেটা অ্যাটাচ থাকে, মানে যুক্ত থাকে। এরপরে এই যে রাইবোসোম, এটা 70S টাইপের হয়। এর দুটো সাবইউনিট থাকে, একটা 50S আর একটা 30S। ওকে? এটা হচ্ছে দুটো সাবইউনিট, 2 সাবইউনিটস 50 অ্যান্ড 30S। ওকে? এবার এই যে রাইবোসোম, এই রাইবোসোমের এই যে S, 70S, 80S, এই Sটা কি ডিনোট করে? S মানে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট অথবা সেডবার্জ ইউনিট। ওকে? এরপরে রাইবোসোম আর মেড আপ অফ আরএনএ। রাইবোসোমাল আরএনএ দিয়ে তৈরি হয় আর প্রোটিন দিয়ে তৈরি হয়। ওকে? এরপরে রাইবোসোমস আর সাইট অফ প্রোটিন সিনথেসিস। রাইবোসোমের মধ্যে কিন্তু প্রোটিন সিনথেসিসটা হয়ে থাকে। এরপরে পলিজোম, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেকোনো এক্সামের জন্য। ওকে? তোমাদের এক্সামের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। পলিজোম, পলিজোমটা কী জিনিস? যখন আ অনেক কটা রাইবোসোম একসাথে একটা এমআরএনএর সাথে বাইন্ড আপ করে ফেলে, তখন সেই গ্রুপটাকে বলা হয় পলিজোম। ওকে? তো several ribosomes may attach to a single mRNA and form a chain of ribosome that is called as polysomes or polyribosome or polysome. ওকে? এটা স্ট্রাকচারটা কীরকম দেখতে হয়? এইরকম দেখতে হয়। এইটা আমাদের এমআরএনএ আর এইটা আমাদের রাইবোসোম। তো এইটা আমাদের পলিসোম, এরকম দেখতে হয়। এবার আমরা প্রোক্যারিওটিক সেলের নিউক্লিয়য়েডটা নিয়ে কথা বলবো। ওকে? নিউক্লিয়য়েডটা কী ছিল? আমাদের ফলস নিউক্লিয়াস বা প্রিমিটিভ নিউক্লিয়াস। মানে যেটা আমাদের নট ওয়েল ডিফাইন্ড। নট ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস মিন্স প্রিমিটিভ অর ফলস নিউক্লিয়াস। আর এখান থেকে নাম আমাদের কি হয়েছে? প্রোক্যারিওটিক। ওকে? এইবার এই যে নিউক্লিয়য়েড, এটাকে নিউক্লিয়ার বডিও বলা হয়। ওকে? এই যে নিউক্লিয়াসটা, নিউক্লিয়াস ডিভয়েড অফ নিউক্লিয়ার এনভেলপ অর নিউক্লিয়ার মেমব্রেন, এটাকে কি বলা হয়? নিউক্লিয়য়েড বলা হয়। এর মধ্যে ন্যাকেড লং ডাবল স্ট্র্যান্ডেড সার্কুলার ডিএনএ থাকে। কী টাইপের ডিএনএ থাকে? লং সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, দ্যাট ইজ ন্যাকেড ডিএনএ, ডিভয়েড অফ, যার মধ্যে আমাদের হিস্টোন প্রোটিনটা থাকে না।
আর নিউক্লিয়ার এনভেলপ থাকে না, তাই একে ন্যাকেড ডিএনএ বলা হয়। ওকে, ডিএনএ ইজ কয়েলড উইথ দ্য হেল্প অফ নিউক্লিয়েড প্রোটিনস। আমরা যদি ইউক্যারিওটিক সেলের কথা বলি, সেখানে ডিএনএ প্যাকেজিংটা হয় উইথ দ্য হেল্প অফ হিস্টোন প্রোটিন। এইখানে নিউক্লিয়েড প্রোটিন দিয়ে হয়ে থাকে। আর এই নিউক্লিয়েড প্রোটিনটা কিন্তু হিস্টোন প্রোটিনের মতো না, এটা আলাদা জিনিস। ওকে, তো ডিফারেন্ট অ্যান্ড হিস্টোন প্রোটিনস প্রেজেন্ট ইন ইউক্যারিওটিক সেলস। ইউক্যারিওটিক সেলের মধ্যে যে হিস্টোন প্রোটিন থাকে, এটা কিন্তু তা না, এটা আলাদা একটা প্রোটিন। এখানে নিউক্লিয়েড প্রোটিনের সাহায্যে যে প্রোক্যারিওটিক ডিএনএ সেটার কয়েলিং হয়ে থাকে। এরপরে যে জেনেটিক ম্যাটেরিয়ালটা রয়েছে সেটা বেসিক্যালি ন্যাকেড। ওকে, ন্যাকেড কেন? সেটার মধ্যে হিস্টোন প্রোটিন থাকে না, আর কি থাকে না, নিউক্লিয়ার এনভেলপ থাকে না। মানে প্যাকেজিং প্রোটিন অ্যাবসেন্ট থাকে আর নিউক্লিয়ার এনভেলপ থাকে না, তাই প্রোক্যারিওটিক ডিএনএকে ন্যাকেড ডিএনএ বলা হয়। ওকে, নট এনভেলপড বাই নিউক্লিয়ার মেমব্রেন। এর যদি আমরা নিউক্লিয়েটের স্ট্রাকচারটা দেখি তাহলে সেটা কীরকম হয়? এই যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কাছে নিউক্লিয়েট। এরপর আমরা প্রোক্যারিওটিক সেলে আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার, যেটাকে প্লাজমিড বলা হয়, সেটা নিয়ে আলোচনা করব। এটাও কিন্তু এক্সাম পারপাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, হোয়াট ইজ প্লাজমিড? প্লাজমিড ইজ দ্য এক্সট্রা ক্রোমোজোমাল অর এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ। এটা নিউক্লিয়াস মানে নিউক্লিয়েড ছাড়া বা ক্রোমোজোম ছাড়া বাকি যে এক্সট্রা ডিএনএ যেটা আমাদের সাইটোপ্লাজমে প্রেজেন্ট থাকে, সেটাকে বলা হয় কিন্তু এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ বা প্লাজমিড। ওকে, এর কী কী সিগনিফিকেন্স রয়েছে সেগুলোও আমরা দেখব। ইন অ্যাডিশন টু জিনোমিক ডিএনএ মানে যেটা নিউক্লিয়েডের মধ্যে প্রেজেন্ট থাকে, বা যেটা আমাদের জেনেটিক্যাল ক্যারেক্টারিস্টিক বা যেটা জিনোমিক ক্যারেক্টারিস্টিককে ডিটারমাইন করে। সহজ ভাষায় বলতে গেলে যে কোনো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে সমস্ত ক্যারেক্টারিস্টিক থাকে, তার বিভিন্ন স্ট্রাকচার, তার বিহেভিয়ার, তার ফুডিং হ্যাবিট, বিভিন্ন জিনিস তার যে ডিপেন্ড করে সেটা জিনোমিক ডিএনএর জন্য হয়। ওকে, মানে তার জিনোটাইপটা যেটা ডিটারমাইন করে, জিনোমিক ডিএনএ ডিটারমাইন্স দ্য জিনোটাইপ। ওকে, তো ইন অ্যাডিশন টু জিনোমিক ডিএনএ মেনি ব্যাকটেরিয়া, মানে নিউক্লিয়েড ছাড়াও মেনি ব্যাকটেরিয়া হ্যাভ সাম সার্কুলার ডিএনএ আউটসাইড দ্য জিনোমিক ডিএনএ। মানে নিউক্লিয়েডের বাইরেও সাইটোপ্লাজমের মধ্যে কিছু এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ থাকে, যেটা সার্কুলার হয়, সেটাকে কি বলা হয়? প্লাজমিড বলা হয়। এরপরে এই যে প্লাজমিডটা রেপ্লিকেট করতে পারে ইন্ডিপেন্ডেন্টলি। এটা নিজেকে সেলফ রেপ্লিকেটিং করতে পারে, নিজেই এটা রেপ্লিকেট হতে পারে। রেপ্লিকেট মানে আর একটা কপি বানিয়ে ফেলা। ওকে, ইট ক্যারি অর কনফার্স সার্টেন ইউনিক ফিনোটাইপিক ক্যারেক্টার্স। এটা কিন্তু কিছু নির্দিষ্ট ইউনিক ক্যারেক্টারকে এটা ক্যারি করতে পারে, যেমন রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক্স। এই কিছু প্লাজমিডের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন থাকে, যেটা একে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা প্রোভাইড করে। ওকে, মানে যদি ব্যাকটেরিয়াটা অ্যান্টিবায়োটিকে রেজিস্ট্যান্ট হয়ে যায়, তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিক দিলেও সে ব্যাকটেরিয়াটা আর মারা যাবে না। ওকে, প্লাজমিড ডিএনএ ইজ ইউজড টু মনিটর ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন উইথ ফরেন ডিএনএ। ব্যাকটেরিয়াকে ট্রান্সফরমেশনের জন্য ব্যাকটেরিয়াকে আমরা অনেক সময় ট্রান্সফরমেশন করে থাকি, মানে তার মধ্যে কিছু আমরা ডিজায়ারেবল জিনটাকে আমরা ইনসার্ট করি। ওকে, তার জন্য কিন্তু আমাদের ভেক্টর হিসেবে প্লাজমিডটা ইউজ হয়। ওকে, তো প্লাজমিড অ্যাজ এ ভেক্টর ইউজ হয়। ভেক্টর মানে আমরা আমরা চাইছি যে কোনো একটা ব্যাকটেরিয়াকে আমরা একটা ডিজায়ারেবল ক্যারেক্টার দেব। ওকে, এই ব্যাকটেরিয়ার মধ্যে যে প্লাজমিডটা রয়েছে তার মধ্যে বিভিন্ন জিন রয়েছে। আমরা একটা সিলেক্টেবল মার্কারের মাধ্যমে কোনো একটা পোর্শন কেটে নিয়ে তার মধ্যে আমাদের একটা ডিজায়ারেবল জিনকে আমরা যদি ইনসার্ট করি, তাহলে এই যে প্লাজমিডটা এটা একটা ভেক্টর হিসেবে কাজ করবে। আমাদের যে ডিজায়ারেবল জিন তারা একটা ভেক্টর হিসেবে কাজ করে। এইটাকে ট্রান্সফরমেশন প্রসেস বলা হয়। ওকে, তো তার জন্য কিন্তু আমাদের প্লাজমিডটা অ্যাজ এ ভেক্টর অফ আওয়ার ডিজায়ারেবল জিন সেটা ইউজ হয়। ওকে, এবার প্লাজমিডের যদি আমরা স্ট্রাকচারের কথা বলি, তাহলে সেটা কীরকম দেখতে হয়? এটা আমাদের ক্রোমোজোমাল ডিএনএ বা নিউক্লিয়ার ডিএনএ, যেটা আমাদের নিউক্লিয়েড। আর এটা আমাদের এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ, যেটা আমাদের নিউক্লিয়াস ছাড়াও বাইরে যেটা আমাদের প্রেজেন্ট থাকছে, মানে নিউক্লিয়েড ছাড়া বাইরে যেটা আমাদের প্রেজেন্ট থাকছে, এক্সট্রা এক্সট্রা ডিএনএ যেটা আমাদের, এটাও কিন্তু সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ন্যাকেড ডিএনএ। আর এটাকে কি বলা হয়? প্লাজমিড বলা হয়। এবার আমরা নিউক্লিয়েড আর প্লাজমিডের মধ্যে যদি আমরা একটা কুইক কম্প্যারিজন দেখতে চাই, তাহলে সেটা কীরকম হবে? এই যে নিউক্লিয়েড, এটা একটা জিনোমিক ডিএনএ, মানে এটা জিনোটাইপকে ডিটারমাইন করে। আর এটা একটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, যেটা ফিনোটাইপের কিছু ক্যারেক্টার সেটা দেয়।
এবার নিউক্লিওয়েড এটাও সার্কুলার ডিএনএ, এটাও একটা সার্কুলার ডিএনএ, এটাও ডাবল স্ট্র্যান্ডেড, এটাও ডাবল স্ট্র্যান্ডেড, এটাও শুধুমাত্র প্রোক্যারিওটিকে প্রেজেন্ট থাকে, এটাও শুধুমাত্র প্রোক্যারিওটিকে প্রেজেন্ট থাকে। ওকে, দিস ক্যারি জিনোটাইপিক ক্যারেক্টার্স অ্যান্ড দিস ক্যারি সার্টেন ইউনিক ফিনোটাইপিক ক্যারেক্টার্স লাইক রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক। এরপর আমরা প্রোক্যারিওটিক সেলের ফ্ল্যাজেলা নিয়ে কথা বলবো। ওকে, ফ্ল্যাজেলাটা কি জিনিস? এটা একটা থিন ফিলামেন্টাস এক্সটেনশন। এটা একটা ফিলামেন্টের তৈরি একটা এক্সটেনশন যেটা সেল থেকে বাইরে বেরিয়ে আসে, রাইজিং ফ্রম দ্য সেল ওয়াল। এটা সেল ওয়াল থেকে বাইরে বেরিয়ে আসে, সেল ওয়াল থেকে অরিজিনেট হয় আর এটা বাইরের দিকে বেরিয়ে আসে। ওকে, একটা লেজের মতো অংশ। ওকে, এইবার এই যে ফ্ল্যাজেলা, এটা ব্যাকটেরিয়াল সেলের মধ্যে মোটাইলও হতে পারে, নন মোটাইলও হতে পারে। সরি, মানে ব্যাকটেরিয়াটা মোটাইলও হতে পারে, নন মোটাইলও হতে পারে। মানে কিছু ব্যাকটেরিয়া মুভমেন্ট করতে পারে, মুভমেন্ট মানে লোকোমোশন করতে পারে, আর কিছু ব্যাকটেরিয়া লোকোমোশন করতে পারে না। ওকে, লোকোমোশন করতে পারা মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাওয়া, এক জায়গা থেকে অন্যত্র অন্যত্র চলে যাওয়া, এটাকে কি বলা হয়? লোকোমোশন। আর এটা যারা করতে পারে তাদেরকে মোটাইল ব্যাকটেরিয়া বলা হয়, যারা লোকোমোশন করতে পারে না তাদেরকে নন মোটাইল ব্যাকটেরিয়া বলা হয়। যাদের মধ্যে ফ্ল্যাজেলা থাকে তারা মোটাইল, যাদের মধ্যে ফ্ল্যাজেলা অ্যাবসেন্ট থাকে তারা নন মোটাইল। ওকে, তো মোটাইল মানে কি? ফ্ল্যাজেলা প্রেজেন্ট থাকবে। নন মোটাইল মানে কি? ফ্ল্যাজেলা অ্যাবসেন্ট থাকবে। ওকে, এরপরে ফ্ল্যাজেলার যদি আমি কম্পোনেন্টের কথা বলি তাহলে তিনটে কম্পোনেন্ট রয়েছে। একটা হচ্ছে ফিলামেন্ট, একটা হচ্ছে হুক, আর একটা হচ্ছে বেসাল বডি। ফিলামেন্টটা কি? ফিলামেন্টটা হচ্ছে আমাদের ফ্ল্যাজেলার মধ্যে সব থেকে যে লংগেস্ট পোর্শন, এটা হচ্ছে ফিলামেন্ট, যেটা বাইরে আমরা দেখতে পাই সেটাই ফিলামেন্ট। ওকে, এই ফিলামেন্টের যে ডায়ামিটার সেটা 20 ন্যানোমিটার, আর এই যে লেন্থ সেটা 1 থেকে 70 ন্যানোমিটার মতো হয়ে থাকে। এরপরে দিস ইজ অ্যাঙ্কার টু সেল বাই বেসাল বডি। এটা সেলের সাথে যুক্ত থাকে উইথ দ্য হেল্প অফ বেসাল বডি। ওকে, এরপরে এটা একটা হলো স্ট্রাকচার, একটা ফাঁপা স্ট্রাকচার। এটা ফ্ল্যাজেলিন প্রোটিন দিয়ে তৈরি। এটা কি দিয়ে তৈরি? ফ্ল্যাজেলিন প্রোটিন দিয়ে তৈরি। এরপর আমরা যদি হুকের কথা বলি তাহলে এটা একটা কার্ভ হলো স্ট্রাকচার। ওকে, which hooks the filament to the inner side of the cell membrane. এটা সেল মেমব্রেনের ভেতরের সাইডের সাথে ফ্ল্যাজেলাকে যুক্ত করতে সাহায্য করে। এবার আমরা বেসাল বডির কথা বলবো। এই যে বেসাল বডি, এটা আমরা একটা ডিফারেন্ট স্লাইডে দেখে নেব। এরপর আমরা যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কথা বলছি, এইটা কিন্তু আমাদের দুটো রিং দিয়ে তৈরি। এই যে বেসাল বডিটা, এটা দুটো রিং দিয়ে তৈরি। বাইরের যে রিংটা এটা কিন্তু সেল ওয়ালের সাথে কানেক্টেড থাকে, আর যে ভেতরের রিংটা, ইনার রিং, ইজ কানেক্টেড টু প্লাজমা মেমব্রেন, সেটা প্লাজমা মেমব্রেনের সাথে কানেক্টেড থাকে। এটা কীরকম দেখতে হয়? এটা এটা দেখতে এরকম হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। ওকে, এক্ষেত্রে দুটো রিং আমরা দেখতে পাচ্ছি। দিস ইজ ওয়ান রিং, দিস ইজ সেকেন্ড রিং। ওকে, এখানে দুটো রিং আমরা দেখতে পাচ্ছি। বাইরের রিংটা কানেক্টেড রয়েছে আমাদের সেল ওয়ালের সাথে, ভেতরের রিংটা কানেক্টেড রয়েছে আমাদের প্লাজমা মেমব্রেনের সাথে। ওকে, এরপর আমরা বেসাল বডি দেখব গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। ওকে, ইন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিস ইজ মেড আপ অফ 4 রিংস। এটা 4টা রিং দিয়ে তৈরি। কি কি? এল, পি, এস অ্যান্ড এম। ওকে, এবার আমরা ফিগারের মাধ্যমে বুঝবো। এই যে এল অ্যান্ড পি, এটা কিন্তু ইনার প্লাজমা মেমব্রেনের সাথে এটা যুক্ত থাকে। এস রিংটা আমাদের সেল ওয়ালের সাথে যুক্ত থাকে, আর এম রিংটা আমাদের যে আউটার মেমব্রেন রয়েছে সেটার সাথে এটা যুক্ত থাকে। ওকে, তো এটা আমাদের বেসাল বডি। এরপর ব্যাকটেরিয়ার সারফেসে কিছু আরও অ্যাপেন্ডেজেস মানে কিছু আরও স্ট্রাকচার যুক্ত থাকে, সেগুলো আমরা দেখব, যেটাকে সারফেস অ্যাপেন্ডেজেস বলা হয়। তো মূলত 3 টাইপের থাকে। একটা আমাদের পিলি, ফিমব্রি, আর একটা আমাদের থাকে স্পিনি। ওকে, তো এগুলো কী জিনিস? পিলিটা হচ্ছে আমাদের একটা ইলংগেটেড টিউবিউলার স্ট্রাকচার, যেটা মেড আপ অফ পিলিন প্রোটিন। এটা পিলিন প্রোটিন দিয়ে তৈরি থাকে। তো এখানে যে মূল যে ইম্পর্টেন্ট জিনিস সেটা কম্পোজিশন পিলিন প্রোটিন। ওকে, এটা আমাদের কনজুগেশন অফ ব্যাকটেরিয়াতে হেল্প করে। কনজুগেশন এটা হচ্ছে মেটিং অফ ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়ার মধ্যে এটাকে সেক্সুয়াল রিপ্রোডাকশন বলা হয়। তো কনজুগেশন অফ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা হেল্পফুল থাকে। দে হ্যাভ নো রোল ইন মোটিলিটি অফ ব্যাকটেরিয়া। এটা ব্যাকটেরিয়ার মোটিলিটিতে বা লোকোমোশনে কোনো হেল্প করে থাকে না। ফাউন্ড ইন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হেল্প করে। আর এই যে পিলি, এটা কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে, যেটা প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। ওকে, এরপরে ফিমব্রি।
ফিম্বিয়া একটা স্মল ব্রিস্টল লাইক ফাইবার দ্যাট ইজ প্রেজেন্ট অন ব্যাকটেরিয়াল সার্ফেস, এটাও ব্যাকটেরিয়াল সার্ফেসে প্রেজেন্ট থাকে। এটা ফাইবারের মতো একটা জিনিস, এটা স্পেশাল প্রোটিন দিয়ে তৈরি থাকে। নো রোল ইন মোটিলিটি, এটার কোনো মোটিলিটিতে এর কোনো রোল থাকে না। মোটিলিটিতে একটারই রোল থাকে, সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাজেলা। এটা হেল্পফুল থাকে আমাদের ক্লিঙ্গিং টু সলিড সারফেস, যে কোনো সলিড সারফেসের সাথে যুক্ত হতে সাহায্য করে। অ্যাটাচিং টু হোস্ট বডি, যে কোনো হোস্ট বডির সাথে যুক্ত হতে কিন্তু এটা সাহায্য করে। এরপরে স্পিনি, স্পিনিটা কি? এটা একটা টিউবুলার রিজিড হেয়ার লাইক আউটগ্রোথ। এটা একটা বাইরের দিকে একটা রিজিড মানে একটা দৃঢ় একটা চুলের মতো একটা আউটগ্রোথ বাইরে বেরিয়ে থাকে। এটা আমাদের স্পিনিন প্রোটিন দিয়ে তৈরি থাকে, এটা কম্পোজিশন ইম্পর্টেন্ট। আর দিস ফাউন্ড ইন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। ওকে, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই যে পিলি, এটা কনজুগেশনে হেল্প করে। ওকে, কনজুগেশন অফ ব্যাকটেরিয়াতে এটা হেল্প করে থাকে। এবার আমরা যে গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কথা বললাম, সেটা কোন বেসিসে বলা হয়? দিস ইজ অন দ্য বেসিস অফ স্টেইনিং। স্টেনিং মানে বাংলা একদম সহজ ভাষায় যদি আমি বলতে চাই তাহলে রং করা, ব্যাকটেরিয়াকে রং করে ফেলা। ওকে, এটাকে স্টেনিং, এটা হচ্ছে স্টেনিং। ওকে, তো ব্যাকটেরিয়াকে স্টেনিং করার উপর ডিপেন্ড করে দুই ধরনের ব্যাকটেরিয়া থাকে, একটা গ্রাম পজিটিভ, একটা গ্রাম নেগেটিভ। এটা সর্বপ্রথম আমাদের ক্রিশ্চিয়ান জর্জ, তিনি এই মেথডটাকে কিন্তু ডিসকভার করেন বা ইনভেন্ট করেন। ওকে, এটা ডেভেলপড বাই, কার দ্বারা ডেভেলপ করা হয়? এটা ক্রিশ্চিয়ান গ্রাম। আর এই ক্লাসিফিকেশনের উপর ডিপেন্ড করে দুই টাইপের ব্যাকটেরিয়া, একটা গ্রাম পজিটিভ, একটা গ্রাম নেগেটিভ। এখানে মেথডটা কি? অল ব্যাকটেরিয়া স্টেইন ব্লু, প্রত্যেকটা ব্যাকটেরিয়া ব্লু কালারের স্টেইন হয়। ক্রিস্টাল ভায়োলেট ডাই, এটাকে ডাই বলা হয়। ওকে, ডাই, এই ডাই বা রং, ক্রিস্টাল ভায়োলেট রং, এটাকে গ্রামস স্টেইনও বলা হয়। ক্রিস্টাল ভায়োলেটে যদি আমরা স্টেইন করি তাহলে প্রত্যেকটা ব্যাকটেরিয়া প্রথমে ব্লু কালারের দেখায়। এরপরে এই ব্যাকটেরিয়াটাকে আমরা পটাশিয়াম আয়োডাইড বা আয়োডিন সলিউশনে 0.5% আয়োডিন সলিউশনে আমরা ট্রিট করি। তারপরে অ্যাবসলিউট অ্যালকোহল দিয়ে বা অ্যাসিটোন দিয়ে সেটাকে আমরা ওয়াশ করে ফেলি। এরপর ওয়াশ করার পর যে ব্যাকটেরিয়ার মধ্যে ওয়াশ করার পর যে ব্যাকটেরিয়ার মধ্যে আমাদের স্টেইনটা থেকে যায় তাকে গ্রাম পজিটিভ বলবো, যার মধ্যে স্টেইনটা থাকে না তাকে গ্রাম নেগেটিভ বলবো। তো আফটার ওয়াশিং সেলস হুইচ রিটেইন দ্য কালার, যার মধ্যে কালারটা থেকে যায় তাকে গ্রাম পজিটিভ বলবো। আর যার মধ্যে কালারটা থাকে না, ডাজ নট রিটেইন দ্য কালার, যার মধ্যে কালারটা ধরে রাখতে পারে না, তাকে আমরা কি বলবো? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ওকে, এবার আমরা এখানে গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে একটা কুইক কম্প্যারিজন যদি দেখতে চাই, তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি? জেনারেলি নন ক্যাপসুলেটেড সরি, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দিস ইজ জেনারেলি নন ক্যাপসুলেটেড, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিস ইজ জেনারেলি ক্যাপসুলেটেড। এর মধ্যে ক্যাপসুলটা থাকে, এর মধ্যে ক্যাপসুলটা থাকে না। ওকে, গ্রাম পজিটিভের ক্ষেত্রে সেল ওয়ালটা সিঙ্গেল লেয়ার থাকে, গ্রাম নেগেটিভের ক্ষেত্রে ডাবল লেয়ার থাকে। ওকে, এখানে মিসোসোম আর কমনলি প্রেজেন্ট, এখানে মিসোসোমটা জেনারেলি প্রেজেন্ট থাকে, এখানে মিসোসোমটা লেস কমন, মানে জেনারেলি থাকে না, কিছু কিছু ক্ষেত্রে থাকে। এখানে পিলাইটা রেয়ার থাকে। ওকে, এখানে পিলি বা পিলাই দিস ইজ কমন, বেশিরভাগ ক্ষেত্রে এটা থাকে। ওকে, এরপরে ফ্ল্যাজেলা আর রেয়ার, এর ক্ষেত্রে ফ্ল্যাজেলাটা তেমন থাকে না, এর ক্ষেত্রে ফ্ল্যাজেলা আর কমন, এখানে ফ্ল্যাজেলাটা থাকে। দিস প্রডিউস এক্সোটক্সিনস, এটা সেলের বাইরে টক্সিনস রিলিজ করে, এক্সোটক্সিনস। ওকে, আর দিস প্রডিউস এন্ডোটক্সিনস। ওকে, দিস ইজ সাসেপ্টেবল টু অ্যান্টিবায়োটিক্স, মানে অ্যান্টিবায়োটিক দিলে এটা মারা যায়। লেস সাসেপ্টেবল টু অ্যান্টিবায়োটিক্স মানে এটা অ্যান্টিবায়োটিক এর তেমন ক্ষতি করতে পারে না, কারণ এর মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রপার্টিটা রয়েছে। ওকে, দিস ইজ দিস ইজ মোস্টলি নন প্যাথোজেনিক অ্যান্ড দিস ইজ মোস্টলি প্যাথোজেনিক। নন প্যাথোজেনিক মানে ডিজিজ কজ করে না, মানে এটা কোনো অসুখ বিসুখ কিন্তু সৃষ্টি করে না। আর এইটা প্যাথোজেনিক মানে এইটা কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন রোগ সৃষ্টি করে। ওকে, ওকে, তো আজকের ক্লাস এই অবধি। আজকে আমরা কিন্তু মানে সম্পূর্ণ প্রোক্যারিওটিক সেলটা কিন্তু অনেক ডিটেলসে দেখলাম। ওকে, আমাদের যে লেকচার পিডিএফ বা লেকচার নোট তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন ফিউচার আপডেটসও তোমরা পেয়ে যাবে। ওকে, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করোনি তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করবে। ওকে, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ওকে, যদি কারো কোনো স্পেসিফিক কমেন্ট ডাউট থেকে থাকে, যদি কারো কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাবে।
আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের যে কোনো রিভিউ বা তোমাদের যে কোনো সাজেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যদি কারো কোনো সাজেশন থাকে, কোনো ফিডব্যাক থাকে, তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাবে। আজকের লেকচারটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে। ওকে? আর নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করবে। এতে আমরা আ যখনই কোনো পরবর্তীতে কোনো নতুন লেকচার আপলোড করব, তোমরা সর্বপ্রথম সেটা নোটিফিকেশন পেয়ে যাবে। ওকে, তো আজকের মতো এখানেই। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং টুডেজ ক্লাস। I hope you like it, have enjoyed it. I hope to see you in the next class. Till then, stay on. Take care.